বাংলাদেশি শ্রমিকদের জন্য মহা খুশির খবর, খুলল মালয়েশিয়ার শ্রম বাজার। প্রশাসনের যোগ সাজশে এনসিপির সমাবেশে হামলা, দাবি জামায়াতের। আর থাকছে না গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, চলে যাচ্ছে কেরানীগঞ্জের ইকুরিয়ায়। আওয়ামী লীগ বট ফোর্স দিয়ে শিবিরের নামে অপপ্রচার চালিয়েছে বলেছেন শিবির সভাপতি সাদ্দাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ট্রাইব্যুনালে বলেছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা আসে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত না হলে আবারও জনশক্তি রপ্তানিতে ধাক্কা আসতে পারে। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে 2008 সালে শ্রমবাজার বন্ধ হওয়ার পর 2016 সালে আবার চালু হয়। পরে দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবারও বন্ধ করে মালয়েশিয়া। এরপর আবার 2022 সালের আগস্ট থেকে আবার কর্মী যাওয়া শুরু হয়। তবে 2024 সালের 1 জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল নিয়ে আলোচনা চলতে থাকে। এদিকে 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর দায়িত্ব সরকারি সংস্থা বয়েসেলকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় 3,000 কর্মী মালয়েশিয়া যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত পৃথক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও দেশটির শ্রম বাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রম বাজার আবারও চালুর ঘোষণা এলো। এদিকে প্রশাসনের যোগ সাজশে এনসিপির সমাবেশে হামলা, দাবি জামায়াতের। এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ মঙ্গলবার সকালে বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল হামলায় 4 জন আহত হন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধী দলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এর সঙ্গে প্রশাসন জড়িত। দেশবাসী মনে করে প্রশাসনের যোগ সাজশেই সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে দুঃসাহস দেখিয়েছে। গোলাম পরোয়ার আরও বলেন, সুস্থ গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং সকল রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিতে প্রশ্রয় দিয়েছে তাদের পরিণতি শুভ হয়নি। প্রশাসনের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, কোন রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে আর থাকছে না গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, চলে যাচ্ছে কেরানীগঞ্জের ইকুরিয়ায়। রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস স্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার এই লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়ায় নতুন বাস টার্মিনাল স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, নতুন বাস টার্মিনালের জন্য কেরানীগঞ্জের বাঘৈর তেগরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া হাসনাবাদ এই 3টি স্থান পরিদর্শন করা হয়। সম্ভাব্যতা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রচারণের সুযোগ বিবেচনা করে শেষ পর্যন্ত ইকুরিয়া হাসনাবাদ এলাকাকে সবচেয়ে উপযোগী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে শিবির সভাপতি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বট ফোর্স দিয়ে শিবিরের নামে অপপ্রচার চালিয়েছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে বট বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ছাত্র শিবিরের জনশক্তি আত্মগঠন ও সৃজনশীল কাজে সময় ব্যয় করে। বট আইডির মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা গালিগালাজের রাজনীতি ছাত্র শিবির সমর্থন করে না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ ও তাদের মিত্ররা দীর্ঘদিন ধরে বিলিয়ন ডলার ব্যয় করে একটি বড় বট ফোর্স তৈরি করেছিল। সেই বট ফোর্সই ছাত্র শিবিরের নামে ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ প্রচার চালিয়েছে এবং পরে তার দায় ছাত্র শিবিরের উপর চাপানোর চেষ্টা করেছে। তিনি আরো বলেন, বর্তমানে অন্য কিছু বড় রাজনৈতিক দলও পরিকল্পিতভাবে হাজার হাজার বট আইডি তৈরি করেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাদের বট আইডি খোলার নির্দেশ দেওয়ার প্রমাণ প্রকাশ হয়েছে। ছাত্র শিবির সভাপতি বলেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এসব আইডি ব্যবহার করে প্রতিপক্ষের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালানো হচ্ছে এবং গুজব ছড়িয়ে মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্র শিবিরের নিজস্ব একটি অনলাইন নীতিমালা রয়েছে যা প্রতিটি কর্মীকে মেনে চলতে হয়। কেউ নীতিমালার বাইরে গিয়ে অনলাইনে গালিগালাজ বা অভদ্র আচরণ করলে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। সাইবার স্পেসে মার্জিত ও যুক্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই ছাত্র শিবির কাজ করে বলেও জানান তিনি। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ট্রাইব্যুনালে, বলেছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, নির্বাহী আদেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালে এই দলটির বিচার হবে। বিচার শেষে আদালতই রায় দিবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এদেশে থাকবে কিনা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। তারা একটু অপেক্ষা করুক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। যদি বিচারে দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আবারও বলছি, এটা আদালতের এখতিয়ার। তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন দেশের সকল খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি, এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন।